তোরা আমাকে ভালোবাসিস না यार। কেয়া কাউচের উপর বসলো, মুখটা তার মলিন হয়ে আছে। ঐশ্বর্য আর জিসান দুজনেই দুপাশে বসে। ঐশ্বর্য মৃদু হাসলো। অ্যাকচুয়ালি ইউ আর রাইট, আমরা কেউই তোকে ভালোবাসি না, তাই না জিসান? ঐশ্বর্য দুষ্টুমি করে বলা কথাটা বেশ ধরতে পেরেছে জিসান, সেও তাল মিলিয়ে বলে, হ্যাঁ নেই রে রিক, আমার ভালোবাসা শুধু আমার বইয়ের জন্য। নিকি ভ্রুযুগল কুচকে নেয়। জিসান দাঁত দেখালো। কেয়া কটমট করে তাকালো দুজনের দিকে। লায়ার লায়ার। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। রুদ্র তাকালো কেয়ার ভোলা ভালা মুখশ্রীর দিকে। শোন, তুই তো গ্র্যামা মিস এলিনার সঙ্গে বাইরে গিয়েছিলি গিয়া, তাহলে আমরা কি করে তোকে বলবো? আর বললেই কি তুই চলে আসতে পারতি? কেয়া অসহায় চোখে তাকায় ঐশ্বর্যের দিকে। ড্রামা স্টপ কর, ভালো লাগে না। যদি আমি হারিয়ে যেতাম? জিসান চোখ দুটো বড় বড় করে তাকালো। রিয়েলি? তুই জানিস তোকে যদি ভুলবশত কেউ নিয়ে যায় তাহলে তোর ওয়াইফ শেষ। তারা তো আর জানে না তুই ডেভিল কুইন। কেয়া খেপে গেল। আই উইল কিল ইউ জিসান। একটা সুন্দর সকালে শুরু হয় নরম সোনালি আলোয়, যখন সূর্যের প্রথম কিরণটি ধীরে ধীরে মাটির উপর ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময়ে জগিং করতে বেরিয়ে পড়ল ঐশ্বর্য। আকাশে রঙের মেলা, হালকা কমলা, গোলাপি আর নীলের মিশেলে যেন এক অপূর্ব চিত্রকর্ম। গাছের পাতাগুলো শিশির বিন্দুতে ভিজে চকচক করছে, মনে হচ্ছে যেন কেউ মুক্তার গয়না ছড়িয়ে দিয়েছে। পানির বোতল বেঞ্চে রেখে সুঠাম দেহে এক পুরুষ ছুটে চলেছে। পাখির কিচিরমিচির শব্দ চারিপাশে সুরের আবহ তৈরি করে। হালকা ঠান্ডা হাওয়া গায়ে মাখলে মন জুড়িয়ে যায়। ছুটতে ছুটতে দেখতে পেল কিছুটা দূরে একটা ছোট্ট খাল। ছোট্ট খালের জলে সূর্যের আলো পড়ে স্রোতের মাঝে সোনার ঝিলিক তুলে। দূরের গুটি কয়েক মানুষ নজরে এলো ঐশ্বর্যের। একে একে কাজ করতে যাচ্ছেন তারা। সকালের এই শান্ত পরিবেশে পৃথিবী যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। ছুটতে ছুটতে এক সময় হাঁপিয়ে গেল ঐশ্বর্য। ক্লান্ত শরীর নিয়ে বেঞ্চে এসে বসে পড়ে। ব্রো তুই পারিস বটে, এখানে এসেও সবকিছু মেনটেন করতে হবে। ঐশ্বর্য ঢকঢক করে পানি খাচ্ছে। সম্পূর্ণ পানি শেষ করে বোতলটা ছুঁড়ে দিল। অবভিয়াসলি, তোর কি মনে হয় দেশ চেঞ্জ হয়েছে বলে আমার রুলস চেঞ্জ হবে? তা হবে কেন? তুই দ্য গ্রেট ঐশ্বর্য রিক চৌধুরী। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। অতঃপর বাড়ির পথে পা বাড়ালো। লেটস গো। আমি ওই বাড়িতে যাব না। উৎসার কথায় কপাল মৃদু কুচকে নিল মিহি। কেন? কেন যাবি না তুই? মিহি কিছু জিনিসপত্র শহীদের বাড়িতে দিয়ে আসতে বলেছিল উৎসাকে, কিন্তু উৎসা বেঁকে বসলো। সে কোনো মতেই যাবে না। আমি যাব না আপু, ওই বাড়িতে অশুভ রিক চৌধুরী আছে, তুমি বুঝবে না। মিহি কিছুই বুঝলো না। ঐশ্বর্য ওখানে আছে তাতে ওর কি? ও কেন এমন করছে? উৎসা আরো যেতে চাইছে না নিকির কাছে। এমনিতেই নিকি কাল বলেছে আসতে, ওর নাকি কথা আছে। নিশ্চয়ই এখন সেদিনের কথা জিজ্ঞাসা করবে। মিহি ঠাস করে উৎসার মাথায় চাটি মারল। দয়া করে যা, এগুলো দিয়ে আয়। উৎসা ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেল। কিছুটা পথ যেতেই মাহমুদকে দেখতে পেল। মাহমুদ আফসানার ভাইয়ের ছেলে। কি গো, কোথায় চললে? মাহমুদকে দেখে মুচকি হাসলো উৎসা। মাহমুদ ভাইয়া আপনি? মাহমুদ অধর বাঁকালো। হ্যাঁ, এদিকে যাচ্ছিলাম। তা তুমি কোথায় যাচ্ছ? উৎসা সামনের দিকে তাকিয়ে বলল, আমি তো রিক্সার জন্য অপেক্ষা করছি, ওই মামা বাড়ি যাচ্ছিলাম। মাহমুদ তৎক্ষণাৎ বলে উঠে, হ্যাঁ, আমিও যাচ্ছি, চলো তোমাকে নামিয়ে দেব, আর ফুফির সঙ্গে দেখাও করে নেব। উৎসার না করলো না। মাহমুদের গাড়িতে উঠে বসলো। মাহমুদ গাড়ি ড্রাইভ করতে লাগলো। আবারও আর চোখে তাকায় উৎসার দিকে। পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিচ্ছে মাহমুদ। কেমন বিশ্রী নজরে দেখছে উৎসাকে। দৃষ্টি বারংবার উৎসা শরীরের ভাঁজে ভাঁজে গভীর দৃষ্টি ফেলছে। উৎসা যদি এটা লক্ষ্য করতো তাহলে নিশ্চয়ই এতক্ষণে মাহমুদের গালে ঠাটিয়ে থাপ্পড় বসাতো, হয়তো এর থেকেও বেশি। হাই হ্যান্ডসাম। মেইলি কণ্ঠস্বর শুনে পিছনে ফিরে তাকালো রুদ্র। সে বাগানে সকাল সকাল হাঁটতে এসেছিল, এটা তার রোজকার অভ্যাস। কিন্তু নিজের পেছনে এখন কেয়াকে আশা করেনি। কেয়া অদ্ভুত চোখে তাকিয়ে আছে রুদ্রের দিকে। অদ্ভুত বললে ভুল হবে। মুগ্ধ চোখে তাকায় রুদ্রের পানে। পরনে কালো রঙের টি শার্ট আর সাথে ট্রাউজার। অসম্ভব সুন্দর লোকটা। ওহে, ফ্লার্টিং ওয়াজ মেয়ে, নজর সামলাও। চোখ দিয়ে গিলে খাবে নাকি? কেয়া অবাক হয়ে গেল। ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। সে চোখ দিয়ে গিলে খাচ্ছে মানে? হোয়াট? রুদ্র আর একটু দুষ্টুমি করে আওড়ালো। মনে তো হচ্ছে চোখ দিয়ে প্রেগনেন্ট করে দেবে। এবার কেয়ার চোয়াল ঝুলে গেল রীতিমতো। এই ছেলেরা প্রেগনেন্ট হয় না, মেয়েটারা হয়। রুদ্র ফের বলে উঠে, ছেলেরা প্রেগনেন্ট হয় না ঠিক আছে, কিন্তু বাবা তো হয়, ফাদার। কেয়ার মাথার উপর দিয়ে গেল সবটা। কি বলছে কি না বলছে কিছুই বুঝলো না। ইয়া ক্যা, কি আজে বাজে কথা। রুদ্র শব্দ করে হেসে উঠল। তুমি যেভাবে দেখছো তাতে আমার বেশ লজ্জা লাগছে।
কেয়া লম্বা নিঃশ্বাস টেনে নিল। কান্না পাচ্ছে তার। এই লোকটা তাকে কেমন হেনস্থা করছে। কেয়া ঠিকঠাক জবাবও দিতে পারছে না। ওকে ওকে, কুল ডাউন, কাঁদতে হবে না, মজা করছিলাম। রুদ্র হু হু করে হেসে উঠল। কেয়া ঠোঁট উল্টে আওড়ালো। ইউ আর ভেরি ব্যাড বয়, আমি আপনার সাথে কথাই বলবো না। কেয়া ঠোঁট উল্টে পথে হাঁটতে লাগলো। রুদ্র হাঁক ছেড়ে ডাকলো, আরে ফ্ল্যাটিং বাজ, দাঁড়াও। কেয়া এগিয়ে যেতে লাগে। দৃষ্টি গেল সামনের দিকে। উৎসা সবে গাড়ি থেকে নেমেছে। কিউট গার্ল। কেয়া দৌড়ে গিয়ে উৎসাকে জড়িয়ে ধরে। ও মাই গড, কিউট গার্ল তুমি? উৎসা কেয়াকে দেখে বেশ চমকালো। কি আপু তুমি এসেছো কখন? ইয়েস্টারডে। তোমাকে মিস করেছি। আই মিস ইউ টু কিউট গার্ল। অ্যাকচুয়ালি তোমাদের সবাইকে খুব মিস করেছি। উৎসা হেসে ফেলল। এদিকে মাহমুদ উৎসাকে দেখেই যাচ্ছে। কেয়া মাহমুদকে দেখে শুধোয়। হু ইজ হি? উনি উনি হচ্ছেন শহীদ মামার বউ, মানে আফসানা মামির ভাইয়ের ছেলে। কেয়া সৌজন্যমূলক হাসলো। মাহমুদও হাসলো। হ্যালো, আমি কেয়া। আমি মাহমুদ। নাইস টু মিট ইউ। কেয়া লক্ষ্য করলো কথা বলার সময়ও মাহমুদ উৎসার দিকে কেমন করে তাকিয়ে আছে। কফি মগ হাতে দাঁড়িয়ে আছে উৎসা, তো আবার ঐশ্বর্যের সামনে। ঐশ্বর্য বেশ ভাব নিয়ে ডিভানের উপর সিগারেট টানছে। উৎসা আলগোছে টেবিলের উপর রেখে বের হতে নিলে ঐশ্বর্য হাত টেনে ধরে। আমার লিগ্যাল ওয়াইফ তুই, তারপরে অন্যদের কাছাকাছি যাওয়াটা কিসের কারণ? ঐশ্বর্যের শক্ত হাতে নিজের নরম তুলতুলে হাতখানি পিষ্ট হচ্ছে। উৎসা ব্যথায় ছটফট করে উঠল। লাগছে হাতে, ছাড়ুন। টেল মি দ্য ট্রুথ, ড্যাম ইট। কাছাকাছি যায়নি কারো। আর কার কাছে যাওয়ার কথা বলছেন আপনি? মাথা কি পুরোটাই গেছে? হ্যাঁ গেছে। ঐশ্বর্য গর্জে উঠে চেপে ধরে দেয়ালের সঙ্গে উৎসাকে। ইয়েস, আই এম টোটালি ম্যাড ইয়ার। ওয়াইফ আমার, আমি এখনো টাচ করলাম না, সেখানে অন্য কেউ চোখ দিয়ে গিলে খাচ্ছে। ওয়াই? উৎসা মৃদু কেঁপে উঠল। ঐশ্বর্যের রাগের কাছে সে তুচ্ছ মনে হচ্ছে। ভুল হচ্ছে কোথাও। আমি তো কারো কাছে প্লিজ নট নাও। ব্যথা পাচ্ছি আমি। লাগার জন্যই দিচ্ছি। আই হেট ইউ। টু হেট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, এটাই চাই। উৎসাহ ছটফট করলো। ঐশ্বর্য উৎসার গালে নাক ছয়, তপ্ত নিঃশ্বাস ফেলে গালের উপর। উৎসাহ মৃদু কেঁপে উঠল। ঐশ্বর্য অধর দুখানি এবারে স্পর্শ করছে তার কানের লতি। কিছুটা চিবিয়ে চিবিয়ে ফিসফিসিয়ে বলল, যতক্ষণ পর্যন্ত তোমার ঘৃণার পরিমাণ আকাশ না ছুঁয়ে ফেলে ততক্ষণ পর্যন্ত আমি ততটাই খারাপ হব। যতক্ষণ না তোমার ঘৃণার বাঁধ না ভেঙে যায় ঠিক ততক্ষণই আমি তোমার কাছাকাছি আসবো। অ্যান্ড রেক চৌধুরী তখন তার সীমা অতিক্রম করবে, সুইট হার্ট। ঐশ্বর্য উৎসার হাত ছেড়ে দিল। উৎসাহ তাকিয়ে আছে নির্নিমেষ। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। সামথিং। উৎসাহ তড়িতে রুম থেকে বেরিয়ে গেল, কিন্তু দু পা এগুতে হাতে টান পড়ে। আপু। কি আপু? কি হচ্ছে এসব? নিকি উৎসার কাছেই আসছিল, কিন্তু এখানে এসে সেদিনের মতো ওদেরকে কাছাকাছি দেখে কিছু একটা সন্দেহ হয় তার মনে, যা এখনই জানতে হবে তার। চুপচাপ সত্যিটা বল উৎসা, আমি কিন্তু কিছুটা বুঝতে পারছি। উৎসাহ শুকনো ঢোক গিলে নেয়। সবটা জানে মানে? নিকি কি আবার ঐশ্বর্য আর উৎসার বিয়ে নিয়ে জেনে ফেলেছে? নিবিড় মেঘে ঢাকা আকাশ যেন নিজেই কোনো এক রহস্য লুকিয়ে রেখেছে। হঠাৎ করে বাতাসে শীতলতা ছড়িয়ে পড়ে আর টুপটাপ শব্দে বৃষ্টি নামে। জানালা খুলে সেখানটায় দাঁড়ালো উৎসাহ। গাছের পাতায় জমে থাকা পানির ফোঁটা একে একে মাটিতে পড়তে থাকে। চারিপাশে মাটির সোদা গন্ধ ভেসে বেড়াচ্ছে। আবেশে চোখ বুজে নেয় উৎসাহ। কিছুটা দূরে বড় গাছটায় পাখিরা ডানার নিচে মাথা লুকিয়ে বৃষ্টির সঙ্গী হচ্ছে। ছাদের নিচে দাঁড়িয়ে সেই বদ্ধ ঘরের জানালার পাশে হাত বাড়িয়ে সেই শীতল ফোঁটা ধরার চেষ্টা করছে। বৃষ্টি যেন মনের গভীরে এক প্রশান্তি এনে দেয়, কিন্তু কে বলবে এই প্রশান্তি সাময়িক সময়ের জন্য? এই বৃষ্টি যে উৎসাহের জীবনে জলোচ্ছ্বাস সৃষ্টি করে তুলতে এসেছে। আধার কেটে গিয়ে নতুন সূর্য আকাশ জুড়ে ঝলমল করছে, তবে সেই আধার ধরণী থেকে কেটে গেলেও উৎসাহের জীবনে ঘোর অন্ধকারে ছেয়ে দিয়ে গেছে। কাফনের কাপড় গায়ে দিয়ে ফ্লোরে শুয়ে রেখেছে সাবিনা পাটোয়ারিকে। মিহি পাশে বসে কি আহাজারি করছে, কান্নায় পুরো বাড়ি কেঁপে উঠছে তার। উৎসাহ গুটিসুটি হয়ে সিঁড়ির এক কোণে বসে আছে। তার চোখ মুখ কেমন শক্ত হয়ে আছে, সে কাঁদছে না। তার চোখ দিয়ে একটা বারের জন্য পানি আসেনি। এক দুঃখী যে তার জীবনকে সবসময় দুঃখের ছায়া আচ্ছন্ন মনে করে, সেই মেয়েটি আজ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে হারিয়ে ফেলেছে। আজ সে গভীর এক নিঃসঙ্গতার ভেতর বাস করছে। তার চারিপাশে মানুষের ভিড় থাকলেও সে নিজেকে একা অনুভব করে। তার প্রিয় মানুষের নিথর দেহখানা কেমন ফ্লোরে শুইয়ে রাখা।
উৎসার চোখে ক্লান্তি আর অন্তরের গভীরে বয়ে যাচ্ছে এক অসীম শূন্যতা। তার স্বপ্নগুলো পথের ধুলোয় মিশে গেছে। নিঃশ্বাস আটকে আসছে উৎসার, বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আছে। সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো শহীদ, আফসানা, রুদ্র, নিকি, জিসান, ঐশ্বর্য এবং কেয়া। সবাই আজকে উপস্থিত আছে। আজকে সবাইকে তো আসতেই হতো। ঐশ্বর্য চমকে উঠে উৎসাকে দেখে। মেয়েটা কেমন গুটিসুটি হয়ে বসে আছে সিঁড়ির পাশে, চোখ দুটো দিয়ে যেন আগুন বের হচ্ছে, লাল টকটকে সেই চোখ। উৎসাহ, নিকির কণ্ঠস্বরে কিছুটা নড়ে চড়ে বসলো। নিকি ঠিক উৎসাহের সামনে বসে। তুই কাঁদবি না? উৎসাহ যেন কান্না শব্দটি শুনে কিছুটা ঘাবড়ে গেল। সে কাঁদলেই তো তার মাকে নিয়ে যাওয়া হবে। আমি কাঁদবো না আপু, আমি কাঁদলেই মা চলে যাবে। নিকি ঠোঁট কামড়ে নিজের কান্না আটকানোর চেষ্টা করছে। ঐশ্বর্য এসে বসলো উৎসার পাশে, হাত দুটো শক্ত করে ধরে বলে, ইউ লাভ মাম্মা? খুব বেশি তো। তাহলে যেতে দাও। উৎসার নিঃশ্বাস ভারী লাগছে, সে ঘামতে লাগলো। চলে গেলে আর ফিরবে না তো? প্লিজ রোজ। সময় প্রবাহমান, নিজের মতো করে পেরিয়ে যায়। আজ দুদিন ধরে উৎসাহ নিজেকে সামলাতে পারছে না, কেমন ঘোরে চলে গিয়েছে। কিন্তু তা কতদিন? মানুষ তো আর চিরঞ্জীব, চিরস্থায়ী না। ঠিক সময় মতো সেও সব ছেড়ে ছুড়ে চলে যাবে। উৎসাহ সেটা মেনে নিয়েছে, নিজেকে নর্মাল করার চেষ্টা করে চলেছে। অ্যাংরি বার্ড, লিসেন। অফিসের জন্য বের হয়েছে নিকি, কিন্তু আশ্চর্যের ব্যাপার, জিসানও তার গাড়িতে উঠে বসেছে। আপনি কি করেছেন গাড়িতে? প্রেম করতে এসেছি। জিসানের কথায় কপালে ভাঁজ পড়ল নিকির। এই নামুন তো, দেরি হচ্ছে আমার। জিসান নামলো না, উপরন্তু অসহায় গলায় ডাকলো। নিকি ভ্রুকুচকে শুধোয়। কি? আচমকা জিসান নিকির দিকে কিছুটা ঝুঁকে গেল। চমকে উঠে নিকি। এ কি করছেন? তেমন কিছু না, একটু দেখছি। নিকির ঠোঁটজোড়া কিঞ্চিত ফাঁক হয়ে গেল। কি দেখছে? তৎক্ষণাৎ দৃষ্টি গেল নিজের শরীরের দিকে। না, সবকিছু তো ঠিকই আছে। তাহলে ছি, অশুদ্ধ পুরুষ। জিসান ভ্রু নাচিয়ে বলে উঠে, আমি কিন্তু শুদ্ধ পুরুষ। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। নিকি অনেকটাই খোঁচা মেরে বলল কথাটা। জিসান আবারও অসহায় চোখে তাকায় তার দিকে। এই শুনো না। কি বলবেন তাড়াতাড়ি বলুন, অফিস যেতে হবে। জিসান কিছুটা ফিসফিসিয়ে বলল, আমরা আজকে লং ড্রাইভে গেলে কেমন হয়? খুব বাজে হয়। নিকির উত্তরে মন বিক্ষিপ্ত হচ্ছে জিসানের। এই মেয়েটা এত ফিলিংলেস কেন? ঠিক আছে, যেতে হবে না। জিসান এক প্রকার রেগে গাড়ি থেকে বেরিয়ে গেল। নিকি ঠোঁট টিপে দুষ্টু হাসলো। অতঃপর গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। জিসান ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সে ভাবলো হয়তো নিকি রাগ ভাঙাতে আসবে, কিন্তু না, এই মেয়ে তো চলে গেছে। জিসান এগিয়ে গিয়ে বাগানের চেয়ারে বসলো। ডই ঠিক আছে না, অশুদ্ধ পুরুষ একটা। এই পুরুষকে সবাই ভালোবাসে, এইদিকে তার মতন শুদ্ধ পুরুষের কোনো মূল্য নেই। বড়সড় একটা দীর্ঘশ্বাস ফেললো জিসান। কি রে, শুদ্ধ পুরুষ কি হয়েছে? কেয়াকে দেখে চুপসে যাওয়া মুখশ্রী আরো খানিকটা চুপসে গেল। আজকাল শুদ্ধ পুরুষের দাম নেই রে কিয়া। দেখ রিককে, ওর মতন শেমলেস ম্যানকে সবাই কত ভালোবাসে, অথচ আমাদের মতন শুদ্ধ পুরুষকে কেউ খুঁজেও দেখে না। দিস ইজ হিউম্যানিটি? এটাই কি মানবতা? কেয়া শব্দ করে হেসে উঠল। উপস, সো স্যাড। কিয়া, নট কিডিং অ্যাট অল। কেয়া আবারও হেসে ফেলল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, প্রকৃতি ম্লান হয়ে আসছে। অদ্ভুত সুন্দর সেই দৃশ্যখানি। মেঘের ভেলারা উড়েছে আকাশে, মাঝে মাঝে দূরে কোথাও বাজ পড়ছে হয়তো। ড্রয়িং রুমে বসেছে বড়সড় সমাবেশ। আলোচনার মুখ্য বিষয় হলো উৎসার মিহির এই বাড়িতে আসা। এমনিতে আগে শহীদ ভীষণ চিন্তিত থাকতেন সাবিনা পাটোয়ারি আর ওনার দুই মেয়েকে নিয়ে। যত যাই হোক, সাবিনা পাটোয়ারি তার চাচাতো বোন হয়। সে বরাবরই তাকে নিজের আপন বোন বলে মেনেছে। আজ সেই মানুষটি নেই। তার মেয়েদের দেখাশোনার দায়িত্ব তো ওনাদের। সোফার এক কোণে কানে হেডফোন গুজে আইপ্যাড নিয়ে বসে আছে ঐশ্বর্য। কে কি বলছে তা শোনার বিন্দুমাত্র আগ্রহ নেই বলে মনে করছেন শহীদ। আচ্ছা বাবা, এটা আবার জিজ্ঞেস করতে হয়? মিহি আর উৎসাহ আমাদের সঙ্গে থাকবে, এর থেকে ভালো কিছু হতে পারে? নিকিও সহমত পোষণ করলো। হ্যাঁ বাবা, আমরাও চাই না ওরা ওই বাড়িতে একা থাকুক। শহীদ এমনটাই আশা করেছিলেন। যাক, কারো কোনো সমস্যা নেই ওদের এখানে থাকা নিয়ে। আমার আপত্তি আছে। বেশ গম্ভীর স্বরে বলে উঠলেন আফসানা। শহীদ অবাক হয়। আফসানা, কি বলছো? তোমার আপত্তি আছে মানে? আফসানা বেশ কাটকাট কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, আমার আপত্তি আছে। আমি চাই না বাইরের কেউ আমাদের বাড়িতে থাকুক। আর ওই উৎসাহ আর মিহি তো একদম নয়। রুদ্র দীর্ঘশ্বাস ফেলল। সে প্রথম থেকে আন্দাজ করছিল। কিন্তু কেন, কি হয়েছে? শহীদের প্রশ্নে যেন আরো তেতে উঠল আফসানা। কারণ আমার সহ্য হয় না ওদের। প্রথমে তোমার বোনকে সহ্য হতো না, এখন ওর মেয়েদেরকে। তাই আমি চাই না ওরা এখানে থাকুক। আফসানার এমনতর আচরণে কেয়া ফিসফিসিয়ে বলল,
জিশান, উনি এমন করছেন কেন বলতো? জিসান নিজেও কিছু বুঝতে পারছে না। এই মহিলা বরাবরই এমন, এটুকু জানে, কিন্তু এতটা পাষাণ এটা আজ জানলো। অবজেকশন মিসেস মহিলা। সবার মাঝখান থেকে বলে উঠল ঐশ্বর্য। এতক্ষণ ধরে সবার মনে হচ্ছিল হয়তো ঐশ্বর্য কিছুই শোনেনি বা শোনার আগ্রহ রাখছে না, কিন্তু এদিকে হেডফোন জাস্ট শো অফ ছিল। এতক্ষণ ধরে ঐশ্বর্য সবটাই শুনেছে। বেশ আরামসে কানের হেডফোন আর আইপ্যাড পাশে রেখে বলে উঠল ঐশ্বর্য। মিসেস মহিলা, এত কিসের প্রবলেম আপনার? আফসানা কপাল কুঁচকে চিবিয়ে চিবিয়ে বলেন, আমি তোমার সঙ্গে কথা বলছি না, বেয়াদব কোথাকার। ঐশ্বর্য ফিচেল হাসে। আদবে ছিলাম কবে? আফসানার আগে ফুঁসে ফেপে উঠছেন। ঐশ্বর্য ভ্রু উঁচিয়ে বলল, কিন্তু কথা তো আমি আপনার সঙ্গেই বলছি মিসেস মহিলা। বাই দ্য ওয়ে, আপনি আমার সঙ্গে কথা না বললেও আমার বাড়ি নিয়ে কথা বলছেন। আফসানা তাচ্ছিল্য করে আওড়ালো, এটা তোমার বাড়ি? বিশ্বাস না হলে বাবাকে জিজ্ঞেস করে নিন। আই সি, উনি হয়তো আপনাদের বলেইনি বিয়ের আগে, তাই না? আফসানার মুখখানি মুহূর্তেই চুপসে গেল। মানে? ঐশ্বর্য এবারে উঠে দাঁড়ালো, মুখশ্রী জুড়ে গাম্ভীর্য ভাব। দিস ইজ ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। আমার বাড়িতে কে থাকবে আর কে থাকবে না তা নিয়ে অন্তত আপনি নাক গলাতে আসবেন না। আই রিপিট, নাক গলাতে আসবেন না। শহীদ কিছুটা অস্বস্তিতে পড়ে গেলেন। এবার কি ঐশ্বর্য উৎসাহ আর মিহিকে আনতে মানা করে দিবে? হ্যাঁ, এটা ঐশ্বর্যের বাড়ি। মূলত যখন মনিকা ছিল তখন দুজনে মিলে ঐশ্বর্যের নামে সবকিছু লিখে দিয়ে গেছেন। ঐশ্বর্য ছিল ওদের একমাত্র আদরের ছেলে। আফসানা চেয়েও কিছু বলতে পারলেন না, ঘোর অপমান বোধ করলেন। রাগে শরীর জ্বলে উঠল। ঐশ্বর্য সিঁড়ির দিকে এগুতে গিয়েও থেমে গেল। রুদ্রকে উদ্দেশ্য করে বলল, রুদ্র, তোকে দায়িত্ব দিলাম ওদের সেফলি নিয়ে আসা। রুদ্র অধর বাঁকিয়ে হেসে ফেলল, ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, ওকে ভাইয়া, আমি দেখে নিচ্ছি। ঐশ্বর্য আর অপেক্ষা না করে উপরে নিজের রুমে চলে গেল। আফসানা গটগট করে চলে গেল পাশের রুমে। শহীদ কিছুটা স্বস্তি বোধ করলো। আর যাই হোক, ছেলেটা এই ব্যাপারে তার সাথে সহমত পোষণ করছে। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে বাইরে। ছাতা হাতে এগিয়ে এলো নিকি। রুদ্র ভেতর থেকে একটা ছাতা নিয়ে মিহিকে এগিয়ে আসতে লাগে। বারান্দায় দাঁড়িয়ে আছে ঐশ্বর্য, জিসানা আর কেয়া। নিকি গিয়ে উৎসাকে নিয়ে আসছে। ঐশ্বর্যের কাছাকাছি এসে দাঁড়াতেই পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরল সে। এটা বরাবরই অদ্ভুত লাগে উৎসার কাছে। একে একে সবাই ভেতরে প্রবেশ করে। উৎসাহ যেতে নিল, কিন্তু ঐশ্বর্য তার কাছাকাছি এসে দাঁড়ালো। দৃষ্টি তার উৎসার ফোলা ফোলা চোখ দুটোর দিকে। অতঃপর মুখ এগিয়ে নিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল, ওয়েলকাম সুইট হার্ট, ওয়েলকাম টু মাই ডার্ক রোমান্টিক লাইফ। উৎসাহ ক্ষীণ কেঁপে উঠল, হা করে নিঃশ্বাস টেনে নিল। এই মুহূর্তে ঐশ্বর্যের ইচ্ছে করলো উৎসাকে চেপে ধরে যা ইচ্ছে তাই করে নিতে, কিন্তু পরক্ষণে মনে হলো না। ধীরে ধীরে উৎসাকে তার ডার্ক ফিলিংসের সাথে পরিচয় করাবে। করিডোরের পাশে বড় মাদুর পেতে বসে আছে সবাই, আড্ডা দিতে মশগুল। সবার জন্য চা নিয়ে এলো। হলুদ রঙের গোল জামা, সাথে চুই সালোয়ার, ওড়না বেশ গুছিয়ে গায়ে জড়ানো। এই নাও সবার জন্য চা। ঐশ্বর্য এখানে নেই। উৎসাহ আশেপাশে তাকিয়ে কিছুটা স্বস্তি পেল। লোকটা থাকলে কেমন অস্বস্তি লাগে। একে একে সবার হাতে চা দিয়ে দিল। কিচেনে যেতেই কাজের মাসির সঙ্গে দেখা। এই কফি কার? গরম ধোয়া উড়ানো কফি রাখা, কিন্তু এই সময় কফি কে খাবে? উৎসাহ তো সবাইকে চা দিয়ে এলো। কাজের মাসি মিনমিনে গলায় বলল। উৎসাহ বুঝলো এটা ঐশ্বর্যের। লোকটা কফি খায়, তাও আবার চিনি ছাড়া। এটা জার্মানিতেই লক্ষ্য করেছে সে। মেয়েটার কথায় ঘাবড়ে গেল উৎসাহ। আমি কেন? তুমিই যাও। উৎসাহ বিরক্ত হলো। লোকটা তো বড্ড বেশি চালাক। অবশেষে কোনো উপায় না পেয়ে কফি ট্রে নিয়ে কিচেন থেকে বেরিয়ে এগিয়ে যেতে লাগলো দোতলার দিকে। অন্ধকার রুমে ডিভানের উপর বসে আছে ঐশ্বর্য। উৎসাহ আস্তে করে দরজা ধাক্কা দিয়ে বলল, কফি নিয়ে এসেছি। ঐশ্বর্য যেন আনমনা হয়ে বলল। উৎসাহ ভেতরে ঢুকে চমকে গেল। ঐশ্বর্যের চোখ দুটো লাল হয়ে আছে। আলগোছে তর্জনী আঙ্গুল দিয়ে নাকের নিচ ঘষে নিল। উৎসাহ তাড়াহুড়ো করে কফি কাপ রাখতে গিয়ে উল্টো পড়ল ঐশ্বর্যের উড়ুর উপরে। উৎসাহ চিৎকার করে উঠল, সরি, পড়ে গেছে। উফ, জ্বলে যাবে তো। পানি। উৎসাহ উঠতে গিয়ে আটকা পড়ে শক্ত হাতের বাঁধনে। ঐশ্বর্য হাত চেপে আছে তার। কি আশ্চর্য, লোকটার উড়ুতে গরম কফি পড়েছে, অথচ তার কোনো ভাবান্তর নেই। জ্বলে যাবে তো। উৎসাহ রীতিমতো কাঁপছে, কিন্তু ঐশ্বর্য তা শোনার প্রয়োজন মনে করছে না। আশ্চর্যজনকভাবে উৎসাহকে টান দিয়ে নিজের কোলে বসিয়ে নিল। উৎসাহ কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল। কি হলো তা বুঝতে কিছু সেকেন্ড সময় লাগছে তার। কি করছেন আপনি? ডোন্ট শাউট। উৎসাহ থমকে গেল। ঐশ্বর্যের নেশালো জড়ালো কণ্ঠে বলা কথায়। আপনি ঠিক নেই, প্লিজ ছাড়ুন। উৎসাহ উঠতে গিয়ে উঠতে পারল না। উৎসার কোমর চেপে ধরেছে ঐশ্বর্য। উৎসাহ হাঁসফাঁস করছে। বেবি সামথিং নিড। উৎসাহ ঐশ্বর্যের ভাবান্তর বোঝার চেষ্টা করলো। তার অ্যাডামস অ্যাপেল কেঁপে কেঁপে উঠছে। চোখের পাপড়িগুলো কেমন ভার হয়ে আছে, তবুও তার দিকে তাকিয়ে আছে।
তুমি তো আমার ওয়াইফ রেড রোজ, তাহলে আমার সাথে ইন্টিমেট হতে প্রবলেম কোথায়? উৎসার নিঃশ্বাস আটকে আসছে এবারে। উৎসাহ অনুভব করলো ঐশ্বর্যের হাত জোড়া কোমর স্পর্শ করছে উৎসার। না না, প্লিজ লিভ মি। আই কান্ট কন্ট্রোল মাই সেলফ সুইট হার্ট। ঐশ্বর্য আচমকায় উৎসাকে কোলে তুলে নিল, এগিয়ে গেল বেডের দিকে, আধশোয়া হয়ে ঝুঁকে পড়ল উৎসার দিকে। Your nose, your eyes, your lips, everything about you drives me crazy. উৎসা লম্বা শ্বাস টেনে অস্ফুট স্বরে বলল, আপনার রেস্ট প্রয়োজন। ইয়েস, প্রয়োজন তো, তবে তবে রেস্ট না, তোমাকে রোজ। ব্যাডলি নিডেড ইউ দিস টাইম। উৎসাহ সরাসরি ঐশ্বর্যের চোখের দিকে তাকালো। লোকটা আর একটু কাছে এলো। ফলাফল স্বরূপ উৎসার মাথা গিয়ে ঠেকলো বালিশের উপর। যখন টায়ার্ড হয়ে যাব তখন রেস্ট করব। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? সত্যি উৎসাহ বুঝতে পেরেছে ঐশ্বর্য তাকে বলছে। উৎসাহ মিইয়ে যাচ্ছে, কেমন একটা অস্বস্তি হচ্ছে, অন্তঃস্থলে তীব্র যন্ত্রণা। ঐশ্বর্যের দৃষ্টি উৎসার ঠোঁটের দিকে এসে চোখে হাসলো, আলতো করে ছুঁয়ে বলে ওঠে, আমি যদি এই মুহূর্তে এখানে বাইট করি তাহলে কি তুমি রাগ করবে? অবশ্য রাগ করলো আই ডোন্ট কেয়ার সুইট হার্ট, কারণ আমি ঐশ্বর্য রিক চৌধুরী। ঐশ্বর্য মানে তোমার ভাষ্য মতে দ্য গ্রেট, অভদ্র, ক্যারেক্টারলেস, শেমলেস ম্যান। আমি উৎসাহ শোন। আকস্মিক নিকির আগমনে হকচকিয়ে উঠল উৎসাহ। ঐশ্বর্য তখনও তার দিকে একইভাবে ঝুঁকে আছে। সরুন প্লিজ। নো ওয়ে। আমি উৎসাহ সম্পূর্ণ কথাটা শেষ করতে পারল না, তার পূর্বেই খক শব্দ করে দরজা খুলে ভেতরে চলে এলো নিকি। ঐশ্বর্য আর উৎসাহকে এরকম ভাবে দেখে নিকি রীতিমতো নির্বাক। এই বুঝি মাথা ঘুরিয়ে পড়ে গেল সে। উৎসাহ রীতিমতো ঐশ্বর্যকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসলো। এদিকে নিকি লজ্জায় বেরিয়ে গেল বাইরে। উৎসাহ অগ্নি চোখে তাকালো ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য এখনো ঠোঁট কামড়ে বিছানায় আধা শোয়া হয়ে বসে আছে। উৎসাহ তাকানোতে বলে ওঠে, মাই মাইন্ড ইজ নট ফুল, জাস্ট ওয়েটিং ফর টাইম। উৎসাহ তড়িতে সেখান থেকে বেরিয়ে বাইরে গেল। নিকি দরজার কাছে দাঁড়িয়েছিল, উৎসাহকে দেখে হাত চেপে ধরে। আপু শোনো না। আগে রুমে চল, তারপর সব শুনবো। নিকি রেগে আছে এটা বেশ ভালোই বুঝতে পারছে উৎসাহ। এক প্রকার টানতে টানতে উৎসাহকে নিজের রুমে নিয়ে গেল নিকি। ভেতর থেকে দরজা আটকে বুকে হাত গুজে দাঁড়ালো। কি এসব? কেন এসব? আর এভাবে এসব কেউ দেখলে কি হবে? উৎসাহ লম্বা শ্বাস টেনে আওড়ালো। আমার কথাটা আগে শোনো। ওটা শোনার জন্য দাঁড়িয়ে আছি। আসলে জার্মানিতে তোমার ভাই আমাকে আবার বিয়ে করেছে। ঐশ্বর্য উৎসাহকে আবারও বিয়ে করেছে, কথাটা রীতিমতো কানে ঝংকার তুলল নিকির। কি? হ্যাঁ। উৎসাহ একে একে নিকিকে সবটা খুলে বলে ঐশ্বর্য কিভাবে তাকে বিয়ে করেছে, এই পর্যন্ত তাদের মধ্যে কি কি হয়েছে সবটা। এমনকি উৎসাহ জার্মানি আসার আগে ওদের মধ্যে যে ঝামেলা হয়েছে সেটাও। নিকি নির্বাক, ওদের আবার বিয়ে হয়েছে তাও জার্মানিতে, এটা উৎসাহ এখন বলছে। তোদের বিয়ে হয়েছে এই জন্য ভাইয়া এখানে এসেছে, আর তুই এখন বলছিস এটা? উৎসাহ ফেল করে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ নিকি অস্থির কণ্ঠে বলে উঠল, তুই এখন বলবি না কাউকে বিয়ের কথা? এইটা যদি মা জানতে পারে তাহলে কি হবে ভাবতে পারছিস? বিয়ে? উৎসাহ নিজেও ভয়ে শেষ, হাত পা রীতিমতো কাঁপছে তার। আচমকা রুদ্রর কণ্ঠস্বর শুনে নিকি উৎসাহ দুজনেই ঘাড় বাঁকিয়ে তাকালো। রুদ্র হা করে তাকিয়ে আছে দুজনের দিকে। নিকি যেটার ভয় পাচ্ছে সেটাই হলো, ঠিক জেনে গেল রুদ্র। ভাইয়া তুমি? রুদ্র বড় বড় পা ফেলে এগিয়ে এলো। আমাকে বল বিয়েটা কার হয়েছে এবং কার সাথে? রুদ্র চোখ গরম করে গুরুগম্ভীর স্বরে বলে ওঠে। স্নিগ্ধ ও সকাল একটা শান্ত, নির্মল এবং সতেজ অনুভূতির কথা মনে করিয়ে দেয়। সূর্যের কোমল আলো যখন ধীরে ধীরে পৃথিবীকে আলোকিত করে তখন প্রকৃতির এক অনন্য রূপ ফুটে ওঠে। গাছের পাতা আর ঘাসে জমে থাকা শিশির বিন্দুগুলো সূর্যের আলোয় যেন ছোট ছোট মুক্তোর মতো ঝিলমিল করে। পাখিরা তাদের মিষ্টি সুরে গান গেয়ে সকালের শান্ত পরিবেশে প্রাণ যোগায়। হালকা ঠান্ডা বাতাস মনকে সতেজ করে দেয়, আর সেই সঙ্গে শ্বাস নেওয়ার সময় প্রকৃতির বিশুদ্ধ ঘ্রাণ যেন আত্মাকে শান্ত করে। এত কিছুর মধ্যে গায়ে চাদর জড়িয়ে বাইরে বের হয় উৎসাহ। স্নিগ্ধ এই সকাল, এমন পরিবেশ জীবনের ব্যস্ততা ভুলিয়ে দিয়ে এক নতুন দিনের জন্য মানসিক প্রশান্তি উদ্দীপনা এনে দেয়। আহা, পরম শান্তি মেলে। নাস্তার টেবিলে খাবার সাজিয়ে রাখছেন আফসানা। উৎসাহ এগিয়ে এলো। আমি হেল্প করে দিই মামি, তুমি বসো। আফসানা কটমট করতে করতে বলে, আমার সাথে একদম ভাব দেখাতে আসবি না। আফসানার ঝাড়ি শুনে মুখটা চুপসে গেল উৎসাহ। সে সরেই দাঁড়ালো। আফসানা কোনোদিনই তাকে পছন্দ করে না, এমনকি তার পুরো ফ্যামিলিকে। কলিং বেল বেজে উঠল। উৎসাহ গিয়ে দরজা খুলে দিতেই সুদর্শন সুপুরুষকে দেখতে পেল। জগিং স্যুট পরে দাঁড়িয়ে আছে, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। এই মুহূর্তে ঐশ্বর্যকে পৃথিবীর সবচেয়ে সুদর্শন বলে মনে হচ্ছে।
ঐশ্বর্য ওখানেই দাঁড়িয়ে পানির বোতল মুখে তুলে নিল। ঢকঢক করে পানি শেষ করে এবারে সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করে উৎসার দিকে। পরনে হালকা মেরুন রঙের গোল জামা। এখানে আসার পর থেকে দেখছে উৎসা বেশিরভাগ সময় গোল জামা পরে। চোখের প্রথম ভাগ হতে শেষ সীমানা পর্যন্ত কাজল টানা। গোলাপি অধর দুটি কেমন অদ্ভুত ঠেকল ঐশ্বর্যের কাছে। ঐশ্বর্য দুপা এগিয়ে এসে বলল, লালেই বেশি মানায়, আফটার অল রেড রোজ বলে কথা। উৎসাহ কিঞ্চিত লজ্জা পেল বোধ হয়, তবে তা কিয়ৎক্ষণের জন্য। ঐশ্বর্য আবারও বলল, উফ, এই মুহূর্তে কি ইচ্ছে করছে জানো তোমাকে? উৎসাহ নিজের কান চেপে ধরে। ঐশ্বর্যের এই লাগামহীন কথাবার্তা সে নিতে পারছে না। ঐশ্বর্য যখন তখন তাকে এমন সব কথা বলে যা শুনে গায়ের লোম পর্যন্ত কেঁপে ওঠে উৎসার। আপনার কোনো কথা শুনতে চাচ্ছি না। ইস, মিস করলে। শোনো। উৎসাহ ভ্রু উঁচিয়ে তাকালো। ঐশ্বর্য স্বভাবসুলভ ডান হাত দিয়ে সিল্কি চুলগুলো ব্রাশ করে পিছনে ঠেলে দিল। সামথিং নিডেড সুইটহার্ট, গেট রেডি ফর দ্য নাইট। উৎসাহ দুপা পিছিয়ে গেল, বিড়বিড় করে আওড়ালো, অসভ্য রিক চৌধুরী, একদম অসভ্য। উফ, রোজ, ইউ আর ফিনিশড। কালো মেঘে ঢেকে যাওয়া আকাশ যেন প্রকৃতির এক অদ্ভুত মূর্ত চিত্র। সারা আকাশ জুড়ে গাঢ় ধূসর ও কালো মেঘের স্তর জমে উঠেছে। সূর্যের আলো যেন সেই মেঘের আবরণে আটকা পড়ে গেছে। বাতাসে একটা ভেজা গন্ধ, যেন বৃষ্টি নামার অপেক্ষায় আছে। মাঝে মাঝে মেঘের ভাঁজ থেকে বিদ্যুৎ চমকাচ্ছে এবং তার সঙ্গে গভীর গর্জন আকাশ জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। নিচে পৃথিবীর সবকিছু যেন আরো নিস্তব্ধ, যেন প্রকৃতি তার শ্বাস ধরে রেখেছে। কালো মেঘে মোড়ানো এই দৃশ্য একদিকে রহস্যময়, আবার অন্যদিকে আবেগপূর্ণ শীতল। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে সবাই। ঐশ্বর্য সবে রুমে এসেছে। এসেই দেখতে পেল তার বেডে কেউ কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, একেবারে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখা। ঐশ্বর্য এগিয়ে গিয়ে টান দিয়ে কম্বল সরিয়ে দিল। তৎক্ষণাৎ চিৎকার করে উঠে জিসান। ব্রো, হোয়াট? তুই এখানে কি করছিস? জিসান যেন আতঙ্কে আছে, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। জিসান, কি হয়েছে? জিসান কাঁপতে কাঁপতে আওড়ালো, ব্রো, ইউ নো হোয়াট, আমার রুমে ককরোচ। শেষের বাক্যটি উচ্চ স্বরে বলল জিসান। ঐশ্বর্য শার্ট খুলে ডিভানের উপর ছুঁড়ে ফেলল। সো হোয়াট? ব্রো, আজকে রাতটা এখানেই থাকি তোর রুমে। নো ওয়ে। প্লিজ প্লিজ, শুধু আজকে। ঐশ্বর্য বাঁকা হাসলো। ওকে, বাট আমার রুমে আমার বেডে থাকতে হলে অবশ্যই আমার গার্লফ্রেন্ড হতে হবে। জিসান নাক মুখ সিটকে বলে, ইয়ার তোর ওয়াইফ আছে তো? গার্লফ্রেন্ড তো নেই। জিসান দুপা পিছিয়ে গিয়ে বলল, শেমলেস ম্যান। ঐশ্বর্য ফিচেল হাসে। হোয়াটএভার, এমনিতেও আমার বয়সের প্রতি ইন্টারেস্ট নেই, তো থাকলেও থাকতে পারে। জিসান প্রতিবাদ করে বলে ওঠে, আমি শুদ্ধ পুরুষ, বুঝলি? উপস, ফরগেট ইট। জিসান একই জায়গায় দাঁড়িয়ে আছে। ঐশ্বর্য একপাশে শুয়ে পড়ল। ইয়ার, তোর সঙ্গে করার ইন্টারেস্ট নেই, শুয়ে পড়। এই তুই আমাদের বেস্ট ফ্রেন্ড। জিসান কথা বাড়ালো না, বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এদিকে লাইট অফ করে ঐশ্বর্য আইপ্যাড নিয়ে বসলো। জিসান এক নজর উকি দিয়ে তম্বা খেয়ে গেল। ইয়াকে এক উৎসর কাছে যা। ঐশ্বর্য দীর্ঘশ্বাস ফেলে বলে, ঘুমাবি নাকি রুম থেকে বের করে দেব? জিসান কথা বাড়ালো না। ঐশ্বর্য যা ইচ্ছে করতে পারে। ভাই প্লিজ আমার কথাটা শোনো, আমি তো তোমাদের বললামই। কখন থেকে উৎসাহ রুদ্রর পিছু পিছু ঘুরছে, কিন্তু রুদ্র তার কোনো কথাই শুনতে চাইছে না। কাল রাতের ব্যাপার নিয়ে বেশ রেগেই আছে রুদ্র। এমনটা নয় যে উৎসাহ ঐশ্বর্যের বিয়ে নিয়ে তার সমস্যা, সে সত্যি খুব খুশি ওদের বিয়ে নিয়ে, কিন্তু এই ব্যাপারটা লুকিয়েছে কেন? সর, কথা বলবো না। প্লিজ ভাই। উৎসাহ কিছু বলবে তার আগে কেয়ার সঙ্গে ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে একে অপরের উপর উল্টে পড়ল রুদ্র। কাদায় মাখো মাখো অবস্থা দুজনের। ও মাই গড, ইয়াক, ছি। কেয়া রীতিমতো চিৎকার শুরু করেছে। রুদ্রতরিতে মুখ চেপে ধরে কেয়ার। স্টপ। উৎসাহ খিলখিলিয়ে হেসে উঠল। রুদ্র কিছুটা ঘাবড়ে গেল, যদি কেউ দেখে তাহলে খারাপ ভাববে। উৎসাহ দৌড়ে ভেতরে গেল বাকিদের ডাকতে। এদিকে কাদায় একইভাবে শুয়ে আছে কেয়া আর রুদ্র। চিৎকার করছো কেন ফ্ল্যাটিং বাজ মেয়ে? কেয়া বিস্মিত নয়নে তাকিয়ে আছে রুদ্রের বুকের দিকে। চওড়া বুক স্পষ্ট দৃশ্যমান। কেয়া হাঁ করে তাকিয়ে আছে। এতক্ষণে ব্যাপারটা লক্ষ্য করেছে রুদ্র। আলতো করে কেয়ার নাকে টোকা দিয়ে বলল, উফ, বেহায়া নারী, চোখ সরাও। কেয়া ফিক করে হেসে উঠল। আপনি আমাকে কাদা লাগিয়ে দিয়েছেন। কেয়ার বলতে দেরি, কিন্তু রুদ্র ওর গালে গাল ঘষতে দেরি হলো না। মৃদু কেঁপে উঠল কেয়া। কি অদ্ভুত এই ছেলে। শুনুন মিস্টার হ্যান্ডসাম, আপনি তো দেখা যাচ্ছে খুব শেমলেস। রুদ্র হু হু করে হেসে উঠল। হ্যাঁ, কিছুটা ভাইয়ার মতন হওয়ার চেষ্টা করছি। কেয়া মেকি রাগ দেখিয়ে বলল, তো আপনি হয়তো ভুলছেন, আমি আপনার সিনিয়র।
তাও আবার 3 বছরে। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে নাটকীয় ভঙ্গিতে বলল, আহ কি কষ্ট, তারপরেও বলবো সিনিয়র ম্যাডামকে পছন্দ। কেয়া চোখ দুটো বড় বড় করে তাকালো তার দিকে। রুদ্র দুষ্টুমি করে চোখ টিপল। তাতে আরো থতমত খেয়ে গেল সে। ছেলেদের সামনে কখনো সে অস্বস্তিতে পড়েনি, কিন্তু এই ছেলে তো পদে পদে তাকে লজ্জা দিচ্ছে। সদর দরজা দিয়ে দৌড়ে ঢুকতে গিয়ে ঐশ্বর্যের উপর হুমড়ি খেয়ে কিছুটা ঝুঁকে গেল। উফ, সামলে সুইটহার্ট, এভাবে চলতে থাকলে আমি সামলাতে পারবো না। উৎসাহ থমকে গেল। এই অসভ্য রিক চৌধুরী সবসময় বাজে কথা বলে। ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো। ইস, বাট আমি ভালো হতে কিছু তো অন্তত ডিজার্ভ করি। লাইট ইউ মানে? উৎসাহ কপাল মৃদু কুচকে নিল। ক্যারেক্টারলেস মানুষ একটা। ঐশ্বর্য আশেপাশে তাকালো, কাউকেই দেখতে পাচ্ছে না। 2 কদম এগিয়ে সে মুখোমুখি দাঁড়ালো উৎসার। রেড রোজ, আমার সেম কিছু নেই, ইউ নো না, বাট তোমার একটু বেশি লজ্জা, তাই এই কাজটা আড়ালেই না হয় করলাম। উৎসাহ ঐশ্বর্যের কথার মানে বুঝতে পারল না। আকস্মিকভাবে ঐশ্বর্য উৎসাহকে টেনে পিলারের পিছনে চেপে ধরে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল সে। কি করছেন এটা অশুভ রিক চৌধুরী, ছাড়ুন। ঐশ্বর্য মুখ নামিয়ে উৎসার ঘাড়ের দিকে, তার তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ে উৎসার ঘাড়ে। উৎসার নিঃশ্বাস ভারী হয়ে আসে। ঐশ্বর্য খুব সূক্ষ্মভাবে তার ঘাড়ে অনাকাঙ্ক্ষিতভাবে বেরিয়ে আসা ফিতেটা টেনে দিল। তার কাছে মনে হচ্ছে এটা যেন রাবার যা টেনে দিচ্ছে সে। উৎসাহ খিচিয়ে চোখ বুজে নিল। মিসড ইউ রোজ, মিস ইউ সো মাচ, স্পেশালি অ্যাট নাইট। উৎসাহ ঐশ্বর্যের বাহুতে ধাক্কা দিল। আপনি নিতান্তই ক্যারেক্টারলেস, শেমলেস অ্যান্ড অসভ্য রিক চৌধুরী। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। কি হচ্ছে এখানে? পেছন থেকে ভারী কণ্ঠে বলে ওঠে আফসানা। আফসানাকে দেখে হকচকিয়ে উঠল উৎসাহ। ঐশ্বর্য আর চোখে তাকায় আফসানার দিকে। এমন মনে হচ্ছে এই মহিলাকে দেখেও না দেখার ভান করে আছে সে। বেশ আয়েশ করে গলায় ঝুলিয়ে থাকা হেডফোন কানে তুলে গুজে দিল। আফসানাকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে লাগলো। এদিকে উৎসাহ চুপচাপ নতমস্তকে দাঁড়িয়ে আছে। আফসানা এসে শক্ত করে টেনে ধরে ওর হাত। এটা কি তোর বাড়ি পেয়েছিস? রঙ্গলীলা করবি? প্লিজ মামি, না জেনে আজে বাজে কথা বলো না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।